জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় ঘোষণায় শেষ হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন, 2 জনের 7 বছরের জেল এবং রাজসাক্ষী 1 জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর প্রথম রায় অনুষ্ঠিত হয়েছে। এটি একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে নৃশংস ঘটনা 5ই আগস্ট আশুলিয়া এলাকাতে ঘটেছিল, আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। সেই মামলার রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 প্রকাশ করেছেন। এই রায়ে 6 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, অন্তর্বর্তী সরকার 1.5 বছর অতিক্রম করেছে। এই 1.5 বছরে কেমন ছিল তাদের শাসন ব্যবস্থা, কেমন ছিল তাদের চেষ্টা, কেমন ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি? বিগত 17 মাসের যে সময় এই সরকারের যে শাসন, সেই শাসন সুশাসন। ইউনূস স্যার যেটা কিনা গত 54 বছর শেখ হাসিনা কেন শেখ হাসিনা বাপে করতে পারেনি। ভারত নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়। মনে রাখবেন, নির্বাচনের 3 দিন আগ, 3 দিন পরবর্তী 3 দিন যদি সঠিকভাবে নির্বাচন না হয়, ভয়াবহ অবস্থা হতে পারে বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের তাণ্ডব, ভারতীয় গভর্নমেন্টের সহায়তায় তারা এখানে বসে আছে। তারা যে কোনো সময় এই ঘটনাটা ঘটাতে পারে। বিএনপিকে সরাসরি জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হেল্প করছে প্রতিবেশী দেশ ভারত, সেটা স্পষ্ট হয়ে উঠছে। এমনকি এটা বাংলাদেশের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবেও প্রমাণিত হতে পারে। তারেক রহমানকে এবং বিএনপিকে জেতানোর জন্য ইন্ডিয়া মরিয়া। যে কোনো ফরেন সার্ভিস যে আসুক, সে সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে বসবে ইলেকশন আগে। তাই হচ্ছে কালচার। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার 5 আগস্ট নেমে আসবে। তারেক রহমান যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিছে, খাতা কলমে প্রমাণ হিসাব করেছে, এর মধ্যে 15 জন হল ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে কি? ব্যাংক থেকে লোন নিছে, লোন নেওয়ার টাকা মারে দিছে আর জীবনও দেয়নি। ওই 15 জন ব্যাংক থেকে যে টাকা মারে দিছিল, কার টাকা? জনগণের টাকা। কার টাকা? ভয়ঙ্কর কথা হই, ওই 15 জন মিলে ব্যাংক থেকে জনগণের 6000 কোটি টাকা লুটপাট করছে। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা কোনো এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে 6000 কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? প্রশাসন নিয়ে যে জটিলতা, প্রশাসন বিএনপির পক্ষে ঝুঁকে পড়েছে, পক্ষপাত করছে, লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতি এখনো। বিএনপির প্রমাণিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না, জামাতের লোকজনকে নিরাপত্তা দিতে পারছে না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ এক মহা ষড়যন্ত্র করছে। তবে এখানে আশার দিক হচ্ছে যে এটা ডক্টর ইউনূস সরকার, জামাত, এনসিপি এরা টের পেয়েছে। অতএব চোর চুরি করতে আসছে, এটা ঘরের মালিক টের পেলে তেমন কিছু করতে পারে না। তো এই জন্য আমরা আশা করি, যেহেতু ভারতের এই ষড়যন্ত্র ইউনূস সরকার টের পেয়েছে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাত টের পেয়েছে, এনসিপি টের পেয়েছে এবং তার প্রকাশ্যে বলছে, অতএব তেমন কিছু ঘটবে না, তবে ষড়যন্ত্র করছে। আমার দেশে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট এসেছে যে নির্বাচন বানচালে শুধু অনেকগুলো অপশন আছে। নির্বাচন বানচাল করে 111 ঘটাতে পারলে তারা সবচেয়ে বেশি খুশি, আর যদি সম্ভব না হয় তাহলে বিএনপিকে ক্ষমতায় আনি। আর এই যে ষড়যন্ত্রের একটা পার্ট বিএনপির সাথে জড়িত হয়েই ভারত করছে। তবে এট দ্য এন্ড অফ দ্য ডে ভারতের স্থায়ী বন্ধু কখনো, বিএনপির স্থায়ী বন্ধু কখনো ভারত হবে না। একটা পর্যায়ে ভারত বিএনপিকে ক্ষমতা আনতে পারলে তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়ে বিভিন্নভাবে তাদেরকে একদম আউট করে দিবে, আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভারতের পছন্দ আওয়ামী লীগ ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড। তো দর্শক, এই জায়গায় আবার এই গণভোটের মাধ্যমে যেহেতু ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে একদম শূন্যের কোঠায় নেমে যাবে এবং আওয়ামী লীগ কার্যত স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে, অতএব এটার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ভারত চেষ্টা করবে, এটা একদম অনুমেয়। কারণ এবার জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারলে এবং
গণভোট যদি হয় এবং সেটা যদি কার্যকর হয়, তাহলে আওয়ামী লীগ, ভারতের দালালি, এগুলো আর কোনো রাস্তা নেই, এগুলো সব শেষ। তাহলে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশে ভৌগোলিক স্বাধীনতা পাওয়ার পর রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়ে যাব এই গণভোটের মাধ্যমে। তো এটা তো ভারত হতে দিবে না। তো এই বিষয়ে আমার দেশ ক্লিয়ারলি যেটা জানিয়েছে তাদের তদন্তের মাধ্যমে, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন স্যাবোটাজ করার চেষ্টা তো করছে কলকাতা থেকে, দিল্লি থেকে, বিভিন্ন জায়গায়, এবং টাকা পয়সা পাঠাচ্ছে। এবং টাকা পাঠায় কাদের নামে? বড় সাহেব, ছোট সাহেব, এরকম একটা নাম আছে, এগুলো আমরা জানি। আর যারা, মজার একটা তথ্য দিই, আওয়ামী লীগের যারা কারাগারে আছেন, জেলে আছেন, তাদের মামলা দেখাশোনা এবং পিসিতে টাকা পয়সা দেওয়ার জন্য ভারত থেকে টাকা পাঠানো হয়। কিন্তু সেই টাকা আবার আওয়ামী লীগের আইনজীবী যারা আছে তারা খেয়ে ফেলে, টাকা নেয় ভুক্তভোগী পরিবার থেকে। আওয়ামী লীগের বাজেট কিন্তু আছে, যেহেতু বড় দল অনেক টাকা চুরি করেছে, পাচার করেছে, অতএব এখানে যারা জেলে আছে তাদের জন্য কিছু টাকা দেয়, কোনো ব্যাপার না, কিন্তু টাকা দেয়, ওটা আবার তারা খেয়ে ফেলে। প্রশাসন নিয়ে যে জটিলতা, প্রশাসন বিএনপির পক্ষে ঝুঁকে পড়েছে, পক্ষপাত করছে, লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতি এখনো, বিএনপির প্রমাণিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না, জামাতের লোকজনকে নিরাপত্তা দিতে পারছে না, এগুলো নিয়ে শঙ্কা আছে, থাকলেও এগুলো সমাধান হয়ে যাবে, সবকিছু ওকে হয়ে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দর্শক, এখানে প্রশাসনের যে বিষয়টা, প্রথম কথা হচ্ছে যে যারা জামাতপন্থী প্রশাসনে তারা নিরপেক্ষ, এটা জামাতের প্রত্যাশা অনুযায়ী ওকে। আর যারা বিএনপি, তারা বিএনপির প্রতি পক্ষপাত করে। কারণ যারা জামাত করতো, ছাত্র জীবনে শিবির করতো, তাদেরকে শেখানো হয় যে আপনি পেশা জীবনে যে ইনসাফ কায়েম করবেন, আপনি জামাতের লোকজনকেও আনডিউ কোনো প্রিভিলেজ দিতে পারবেন না। এই জন্য দেখবেন, এবং এটা জামাতের লোকজন যারা জামাত করতো, প্রশাসনে কেউ জামাত করে না, কিন্তু যারা ছাত্র জীবনে করতো বা যারা ইসলামপন্থী, এটা বিএনপি কিভাবে বা আওয়ামী লীগ কিভাবে আইডেন্টিফাই করতো? যাদেরকে দেখতো সৎ, ঘুষ খায় না, পক্ষপাত করে না, কারো অবৈধ নির্দেশ বা রিকোয়েস্ট মানে না, তাদেরকেই জামাত ট্যাগ দিত। এখনো বিভিন্ন ডিসি দেখবেন যে ঘুষ খায় না, যে সত্যের পক্ষে, রায়ের পক্ষে, যে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, তাকে, সেই ধরনের লোককে জামাত ট্যাগ দেয়। এখন প্রশাসনের একটা অংশ এই নিরপেক্ষ আছে, এটা গুড, কিন্তু বিএনপির যারা লোকজন তারা দালালি করছে। এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে, সরকারটা কিন্তু ইউনূস সরকার, এটা একটা আশার দিক, এবং এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই সরকারটা বানিয়েছে বেসিক্যালি ছাত্র জনতা, এনসিপি। যদিও বিএনপি জামাত ভাগ বটরা করে নিয়েছে এবং তাদের একটা বিরাট প্রভাব বলয় আছে, কিন্তু তারপর প্রধান উপদেষ্টা বিএনপির পছন্দ হয়নি, এটা ছাত্র জনতার পছন্দ হয়েছে। শিবির পছন্দ করেছে, কিন্তু মৌলিকভাবে এটা পছন্দ ছাত্র জনতার, যারা আন্দোলন করে হাসিনা পতন ঘটিয়েছে তাদের। এটা একটা আশার দিক। আর এই ছাত্রদের 3 জন উপদেষ্টা তারা সরকারে ছিলেন, এখন তারা নেই, তার মধ্যে 2 জন এখন সক্রিয় এনসিপি করেন, অর্থাৎ তাদের লাইন ঘাট আছে। শেষের দিকে দেখবেন, যেহেতু সরকারটা ইউনূস সরকার, সরকারটা বিএনপি সরকার নয়, উল্টাপাল্টা যে কোনো আচরণ অথবা পুরোপুরি নির্বাচনকে প্রভাবিত করার মতো বিষয়, এটা নির্বাচনের আগ মুহূর্তে থেকে যাবে। আর এনসিপি শক্তি আছে, তারা প্রশাসনকে নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, এবং এনসিপি অনেক অন্যায় প্রতিবাদ করেছে মব করে। অতএব সামনে উল্টাপাল্টা নির্বাচন হলে মব করে নির্বাচন বাতিল করে আবার নির্বাচন করানো হবে, এটা এনসিপি পারবে। 2টা কথা আমার কাছে আশাবাদী লেগেছে। একটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, মব ভায়োলেন্স বলতে কিছু নেই, পুলিশের ভিতরে কোনো ভীতি কাজ করছে না। এই যে মব ভায়োলেন্স, এটা ভারতের সৃষ্টি, এবং এই মব ভায়োলেন্সের কথা ভারত বলেছে, তারপরে বিএনপি এটাকে মার্কেটিং করেছে, আওয়ামী লীগ তো করছেই। অথচ এই মব শব্দটা আগস্টের আগে আমরা কখনো দেখিনি, মানে 24 আগস্টের আগে মব টব এগুলো নিয়ে কোনো কথাবার্তা আমরা শুনিনি। তো দর্শক, এই মব ভায়োলেন্স, মব, এখন সরকার বলছে, এমনকি প্রেস সচিব শফিকুল আলম তিনিও কিন্তু এটা নিয়ে অনেকবার কথা বলেছেন, কিসের মব? কোনো মব নাই তো, জনতার প্রতিরোধকে মব বলা যাবে না। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে মব ভায়োলেন্স বলতে কিছু নেই। এটার মধ্যে একটা আশার দিক আছে, যে জনতার প্রতিরোধ, ভোট চুরি করবেন, জনতা প্রতিরোধ করবে না, করবে, ওটাকে মব বলতে পারবেন না। এমনকি ভোট কারচুপিপূর্ণ হলে সেই ভোট বাতিল করতে জনগণ আন্দোলন করবে, ওটাকে মব বলতে পারবেন না। যদিও এখন প্রশাসন, আইন শৃঙ্খলা, এটা পরিস্থিতি, এটা মৌলিকভাবে ইসির অধীনে, কিন্তু তারপরও ইসি আবার সরকারের অধীনে। তো এই জন্য একদম উল্টাপাল্টা বিএনপি কিছু করতে পারবে না। এবং প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে জামাতের চাইতে কিন্তু এনসিপি সিরিয়াস। আসিফ মাহমুদ প্রত্যেকদিন বলছেন, নাহিদ ইসলাম বলছেন, এবং কোন জায়গায় কিভাবে পক্ষপাত করে এটা জামাতের চাইতে আসিফ আরো ভালো বুঝেন, কারণ আসিফ নিজে এটার ভুক্তভোগী, নাহিদ ইসলামও বুঝেন, তারা নিজেরা রিসেন্ট মন্ত্রী ছিলেন। আর জামাতের কিন্তু সরাসরি মন্ত্রী ছিলেন না, জামাত হয়তো বা জামাতপন্থী কার মাধ্যমে খোঁজ নেন, আর আসিফ ওরা নিজে দেখেছে, নিজের চোখের সামনে দেখা। অতএব এই আসিফ, নাহিদ, ওদের চোখের সামনে
উল্টাপাল্টা কিছু করে বিএনপি বা প্রশাসন পক্ষপাত করে কেউ পার পাবে না। এবং এই যে নারী হেনস্থা দেখেন, জামাত শক্তভাবে এটা প্রতিবাদ করছে, বাংলাদেশে নারীরা জেগে উঠেছে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডেফিনেটলি। তো সেখানে দর্শক এনসিপি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তার একটা দিক হচ্ছে, যেমন আখতার হোসেন একবার বলেছে যে এই নারীদের হেনস্থা করলে গাছের সাথে ঝুলিয়ে রাখা হবে, এবং এনসিপি কিন্তু সেটা পারে, এটা অলরেডি করে দেখিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবার বলেছেন নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, তো হেনস্থা করা হচ্ছে, তারা কি আঙ্গুল চুষবেন? না, এটার জবাব দিবেন, এটার বিহিত করবেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্র মন্ত্রী হতে চান। নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে সেই জোশ আছে, নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে সেই ভাব আছে, তিনি পারবেন। আমি বলছি না যে তাকেই স্বরাষ্ট্র মন্ত্রী বানানো হবে বা হবেন, কিন্তু তার যে আকাঙ্ক্ষা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তার মধ্যে ভীষণ আছে, ভীষণ আছে। এবং বাস্তব কথা এটাই, এই যে একদম অনভিজ্ঞ আসিফ, নাহিদ, এরা যতটা সফল হয়েছেন মন্ত্রণালয় চালাতে, অনেক বুইরা বুইরা সেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অমুক তমুক এরাও তো পারেনি, সাবেক সচিবেরাও পারেনি। আর নতুন বাংলাদেশটাকে নেতৃত্ব দিতে, পুনর্গঠন করতে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো মন্ত্রী লাগবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি হিট, অন্যায়ের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি বেশি কথা বলেন, স্পষ্টবাদী কথা বলেন, এটা দেখে অনেকে বিষয়টা নেগেটিভলি দেখে, না নেগেটিভ না। নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্রেট কাট কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কোনো রাগঢাক রেখে কথা বলেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বিরুদ্ধে, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে তারেক জিয়ার বিরুদ্ধে একদম ওপেন কথা বলেন। একটা আপনি বলতে পারেন যে এত এত জোরালো কথা, কঠিন কথা কেন বলে নাম ধরে, কিন্তু ভুল কথা বলে, এটা কি বলতে পারবেন? কোনটা ভুল বলেছে যে এটা সালাউদ্দিন করেন নাই সেটা বলেছেন, সালাউদ্দিন আহমেদকে শিলং সালাউদ্দিন বলেছে, এটা কি ভুল? এই জন্য নতুন বাংলাদেশে এই ধরনের স্পষ্টবাদী নেতা প্রয়োজন। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মধ্যে যে বিপ্লবী চরিত্র, এটা জামাতের ট্রাম্প কার্ড। প্রশাসন উল্টাপাল্টা করলে সেই উল্টাপাল্টার বিহিত এনসিপি করবে, জামাত তো সাথে আছে। ভারত নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়। গার্ডিয়ান পত্রিকার এই যে নিবন্ধন বা আর্টিকেলটা লিখেছে বাংলাদেশের ইলেকশন নিয়ে, তারা বলছে যে শেখ হাসিনা রেডি টু গো টু বাংলাদেশ এবং লাইক এ হিরো, শি ওয়ান্টস টু রিটার্ন টু বাংলাদেশ লাইক এ হিরো। উনি বাংলাদেশে যেতে পারেন, মানে বাংলাদেশে যেতে যাওয়ার, এবং তারা নাকি নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ এই নির্বাচন কেন্দ্রিক কেওসরে, এই কেওসকে অবলম্বন করে বা পুঁজি করে তারা, মানে বাংলাদেশে তারা, মানে শেখ হাসিনা রিটার্ন বা শেখ হাসিনা উনি যেতে চান। আপনি কল্পনা, এই রিপোর্টটা কিন্তু গার্ডিয়ান পত্রিকা, জানেন তো, এরা পলিটিক্যাল মানে থিঙ্কিং বা আউটকামের জন্য নাম্বার ওয়ান অফ দ্য বেস্ট নিউজ পেপার ইন দ্য ওয়ার্ল্ড, গার্ডিয়ান, রাইট? এবং তারা এটা বলেছে। এখন এই সুযোগটা কিভাবে সৃষ্টি হবে? এই সুযোগটা সৃষ্টি হবে শুধুমাত্র যদি বিএনপি জামাত নিজেদের ভিতরে তারা নির্বাচনের আগে কোনোভাবেই মাংস খাওয়া বা নির্বাচন বানচাল করার, মনে রাখবেন নির্বাচনের 3 দিন আগ, ফার্স্ট 3 দিন, পরবর্তী 3 দিন যদি সঠিকভাবে নির্বাচন না হয়, ভয়াবহ অবস্থা হতে পারে বাংলাদেশে। শেখ হাসিনা, বাংলাদেশে আওয়ামী লীগের তাণ্ডব, ভারতীয় গভর্নমেন্টের সহায়তায় তারা এখানে বসে আছে, তারা যে কোনো সময় এই ঘটনাটা ঘটাতে পারে। আমি বাংলাদেশের জাতিকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, বি ভিজিল্যান্ট, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, বিকজ বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যদি নির্বাচন কোনো কারণে মানে ভারতের মানে আপনার বিএনপির বিপক্ষে যায়, তারা কিন্তু যেহেতু আওয়ামী লীগ চাচ্ছেন, ভারত চাচ্ছে, তাদেরকে ইনস্টিগেট করতে পারে সংঘর্ষ বা মানে হানাহানিতে যাওয়ার জন্য। মনে রাখবেন, আমরা এই দেশটাকে এত কষ্টের বিনিময়ে দেশটাকে আমরা পুনরুদ্ধার করেছি আওয়ামী ফ্যাসিজমের কাছ থেকে এবং ভারতের কাছ থেকে। এই দেশ যদি কোনো কারণে আবার গুল্লায় যায়, কোনো কারণে বিপদগ্রস্ত হয়, আপনাদের কিন্তু জনগণ ছাড়বে না, এটা মাথায় রাখবেন। আর আমরা প্রবাসীরা যারা এই মুহূর্তে এখানে যারা আছেন, আমি নিশ্চয়ই বিশ্বাস করি আপনারা সবাই প্রবাসী, এখানে সবাই এখন ঘুমিয়ে আছেন, মানে বাংলাদেশে যারা আছেন ডেফিনেটলি, সো মানে এক্সেপ্ট রাকিন এবং আরও কয়েকজন আছেন। তো মূল জায়গাতে হলো যে যদি নির্বাচনে আপনার কোনো ধরনের বিএনপিকে, কেন আমি বিএনপিকে বয় করি, এই কারণে বিএনপিকে নিয়ে বয় করি, কেননা বিএনপিকে এই ঠুপটা দিবে যে আপনারা যদি কোনো কারণে যদি বিএনপির বিপক্ষে রেজাল্ট যেতে চায়, বিএনপি কিন্তু এখানে ভালো একটা বিপদ সৃষ্টি করবে আমাদের জন্য। আমি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা আমাদের দল, আপনারা বাংলাদেশের রাজনৈতিক দল, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা আপনাদের জন্য কাজও করি। সুতরাং কোনো কিছু করা যাবে না যেন ভারত আবার আধিপত্য বিস্তার করে। মনে রাখবেন, আপনারা অ্যাংরি, আপনারা ফ্রাস্ট্রেটেড, অনেক ক্ষেত্রে আমি দেখি জামাতের উত্থান হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট মনে রাখবেন তীক্ষ্ণ বুদ্ধিতে এগুলো যদি মোকাবেলা করতে ব্যর্থ হন, বিপদগ্রস্ত হতে পারে বিএনপির ভবিষ্যৎ। আর আমরা প্রবাসী যারা আছি, বিশেষ করে আমরা দেখছি, আমরা আবার বলছি, আপনারা রাজনীতিবিদরা অনেকের কন্ট্রিবিউশন নাই বর্তমান এই নতুন বাংলাদেশে। বলতে গেলে আপনারা হানাহানি, বিদ্বেষ, বিশৃঙ্খলা ছাড়া আপনাদের $100 বাংলাদেশে নেওয়ার ক্ষমতা নাই, নেন না, আপনারা বরং পাচার করেন। আপনারা কি পরিমাণ পাচার করেছেন আমরা সেটা দেখেছি। সুতরাং আমি মনে করি আপনারা টলারেট করবেন যে কোন ধরনের রেজাল্ট নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তার পক্ষে রেজাল্ট যাবে, আপনি সরকার গঠন করবেন। বিএনপি সরকার গঠন করলে মানুষের ভোটে আলহামদুলিল্লাহ, জামায়াত যদি করে তাও আলহামদুলিল্লাহ। আমরা এই দুইটা দলের ভিতরে আপাতত আমাদের ভবিষ্যৎ এই মুহূর্তে দেখি, যদিও আমাদের বাস্তবিক পক্ষে যেহেতু আমাদের কোনো বিকল্প যেহেতু নেই। সো আচ্ছা ভাই, there is no respect for Sylhet, so don't play for it. What do you mean by that? I don't understand that. So আচ্ছা, listen to ফজু পাগলা গ্রুপ মেইন প্রবলেম। আচ্ছা, সো আমি কেন ফজু পাগলার বিপক্ষে, আমি আসছি ওই পয়েন্টে। আমি আবারও বলতে চাই, নির্বাচন ভারত বসে আছে, মনে রাখবেন, দিস ইজ এ মেকানিজম। হু ইজ দিস? ইজ এ পুলিশ অফিসার or what? Yeah. What's your name? I'll tell you later. Yeah. TikTok? Yeah. Thank you. So it's not TikTok, it's actually YouTube.
Yeah, but thank you. I think it's a nice spot, right? No, that's fine then. Thank you so much. So আমি এটুকু বলি যে ফজু পাগলা আপনি বলছিলেন ফজু পাগলার কেন আমি মনে করি তার বিরোধিতা করি। এই কারণে আমি বিরোধিতা করি, দেখুন ফজু পাগলা ব্যক্তিগতভাবে তার সাথে আমার সমস্যা নাই ভাই। আপনাকে আমি একটা জিনিস বলি, ও ভাই দাও আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে বলি। আপনারা যারা 500 জন মানুষ এখানে লাইনে আছেন, আপনারা জানেন কি ওয়েদার কত এখন? -5 রাইট নাও, -5 এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ -5 ডিগ্রি সেলসিয়াস। মাই কার ইজ লকড। ওকে, সো সেখানে বলি একজন আমাকে জিজ্ঞেস করেছেন, মাসুম ভাই শুনেন আজকে আমার একটা প্রস্তাব আসছে, মনোযোগ দিয়ে শুনবেন, যে মাসুম ভাই একটা পোস্ট দিবেন ওনার জন্য, উনি নির্বাচন করতে চান, মানে যে কোন দল হোক। আমি নির্বাচনে আসা আমি চিনি, তা আমি বলছি যে আমি প্রচারণা করতে পারবো না উনার। কেন করতে পারবো না? আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, এই কারণে আমি করতে পারবো না। আমি জানি না উনি ভালো না মন্দ। যদি উনি খারাপ হন, আমি ওনার সম্বন্ধে ধরুন আমি আপনাকে চিনি ফর এক্সাম্পল, আমি ভালো মানুষ জানি, এটা আমার কনফিডেন্ট। আপনি খারাপ হতে পারেন, কিন্তু আমার জানাটা হচ্ছে ভালো, আমি আপনার পক্ষে কথা বলতে পারবো, যেটা আমার জানাটা ভালো হতে পারে। পরবর্তী সময়ে তো আমি রেজাল্ট পাবো, কিন্তু আপনাকে আমি জানি না। আপনার জন্য আমি এমন কারোর জন্যই আমি প্রচারণা করতে চাই না যে ক্ষমতায় গিয়ে সাধারণ গরিব মানুষের সম্পদ লুটপাট করবে, জনগণের সাথে মানে সে ডিসক্রিমিনেট করবে এবং মানুষের সম্পদ লুটপাট করবে এবং সে বিচার করবে, বিবেচকের কাজ করবে। আমি একজন মুসলিম, আমি দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ আমাকে বলেছেন এবং সুস্পষ্টভাবে নির্দেশনা, এমন কাউকেই নেতা না বানাতে যার চরিত্র সঠিক না। তো আমি জেনে শুনে এটা করতে পারি না। আমি সরি, আই ক্যান ডু দ্যাট। আপনি আমাকে 5 কোটি টাকা দিলেও আমি এটা করতে পারবো না, যেহেতু আমি আপনার চরিত্র সম্বন্ধে আমি ওয়াকিবহাল না। যদি আমি জানি আমি করবো, নাহলে আমি আপনার জন্য দল হিসাবে আলাদা জিনিস, কিন্তু একজন ব্যক্তি হিসাবে আমি তাকে চিনি, ভালো মনে করি, আপনি তো খারাপ মনে করতে পারেন, কিন্তু আমি যাকে তাকে ভালো জানি, আই ক্যান ডু দ্যাট। আদারওয়াইজ ভাই আমি এমন কারোর জন্যই আমি করতে পারবো না যাকে আমি চিনি না, জানি না, সে ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদ, গরিবের সম্পদ লুটপাট করবে এবং অবিবেচকের কাজ করবে। এই দায়িত্ব আমার উপর পড়বে, এজন্য আমি তার জন্য এই ক্যাম্পেইনে আমি যুক্ত হতে পারবো না। আই ডু অ্যাপোলোজাইজ। ডাজন্ট ম্যাটার এখন আপনি যদি আমার বাইও হন, সেটা আমি করতে পারবো না। আমি এটা বলে দিয়েছি একদম স্ট্রেট ফরওয়ার্ড অন দ্য ফেস। আচ্ছা, এখন আমি বলি আপনাদের কারো এই কাজটা করা উচিত না। যদি দেখেন আপনি সে সন্ত্রাস, যদি দেখেন সে ছাদাবাজ, যদি দেখেন সে জনগণের টাকা মেরে খাবে, সে চরিত্রহীন, বচ্চরিত্র, বিবেকহীন, প্লিজ ডু নট পুট ফর হিম, ডু নট ইভেন ডু এনিথিং টু সাপোর্ট হিম। ট্রাস্ট মি, এটা করবেন না আপনারা। লেটস ডু সামথিং, লেটস স্টার্ট সামথিং নিউ লেডিস এন্ড জেন্টলম্যান। ইউ শুড নট ডু দ্যাট। একটা জিনিস কি আমি দেখলাম, আমরা তো সেই দেশ না, দেখলাম যে একজন 7 মাসের গর্ভবতী একজন বোন, উনি ডাকাতে রাস্তাতে মানে আপনার ওজন মেশিন নিয়ে দাঁড়াচ্ছে, মানে আপনার উনি একটা ওজন মাপার যন্ত্র নিয়ে, মানুষ ওজন মাপে 5 টাকা বা 2 টাকা দিলে সেই টাকা দিয়ে উনি তার সংসার, মানে অর্থাৎ উনি এতটাই অসহায় অবস্থার মধ্যে আছেন। সেই দেশের মানুষের টাকা আপনি যারা রাস্তাতে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তা থেকে ঢাকা শহরে, আমি নিজে দেখেছি, আবার এই বৃষ্টির ভিতরেও, গরমের মধ্যেও সেই দেশের মানুষের টাকা আপনি কল্পনা করেন কি পরিমাণ টাকা এরা লুটপাট করেছে, কি পরিমাণ টাকা এই দেশটাকে তারা মানে চুরি করে নিয়ে গেছে। বিবেকহীন, ভুলে গেছে দে হ্যাভ টু ডাই টুমরো, মেবি দে দিস ইজ টুডে ইজ মাই লাস্ট ডে, উই ডোন্ট ইভেন নো দ্যাট। মানে কল্পনা করেন কতটা বিবেকহীন এরা। ভাই আমি যারা এখন আমার কথাটা শুনতেছেন আপনারা, প্লিজ বি কনসিডারেট, বি সেন্সিবল, বি হিউম্যান অ্যান্ড বি এ গুড মুসলিম। ট্রাস্ট মি। আমি আবার বলছি, তারপরে দেশ জাতি ধর্মের জন্য যেটা ভালো হয় সেটাই করেন। মনে রাখবেন, দল দেখে আর মার্কা দেখেই আর ভোট দেওয়ার সুযোগ নেই। 54 বছর আমরা এই কাজটা করেছি, কিন্তু বিনিময়ে যেটা আমরা পেয়েছি, আমরা কিছুই পাই নাই। বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একদম প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। ইট ইজ আনবিলিভেবল। ইউ শুড নট হেল্প দিস সিস্টেম। এবং আমি খুবই দুঃখ লাগে, আমি ইন্টারিম গভর্নমেন্টের সমালোচনা করতে চাই না, যে প্রক্রিয়ায় নির্বাচন এবং প্রার্থী বাছাই করা দরকার ছিল, সেটা কমপ্লিটলি অপোজিট হয়েছে দলগুলোর অসহযোগিতার কারণে। কারণ আমরা চাচ্ছিলাম সুপিরিয়র মানুষ উঠে আসুক, এরাই রাজনীতিতে যাক, এরাই এমপি মন্ত্রী হোক। প্রশ্ন হলো যারা এখন যাচ্ছেন 80%, তারা এমপি তো দূরে থাক, সংসদ ভবনের দ্বারে কাছে যাওয়ার ক্ষমতা নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। তারা এমপি হবেন, তারা মন্ত্রী হবেন। দুর্ভাগ্যজনক। একটা দেশ যদি এগিয়ে নিতে চান, এভাবে এই দেশকে আপনি এগিয়ে নিতে পারবেন না। আপনার নতুন মানুষ দরকার, স্মার্ট মানুষ দরকার, রাজনীতি যারা বুঝে মানে তাদের দরকার। আজকে আমি একটা দুঃখজনক ঘটনা বলি। আমি চেয়েছিলাম যে এটা নিয়ে বক্তব্য দিব, প্রতিবাদ করবো, করলাম না। আপনি দেখেন আমাদের জুনায়েদ আল হাবিব হুজুর সাহেব, উনি আসছেন রুবিন ফারহানার সাথে ব্রাহ্মণবাড়িয়া যিনি কম্পিটিশন করতেছেন, উনি আজকে বলতেছেন যে উনি বলতেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডই সব, আর কোনো কিছু দরকার নেই বাংলাদেশের, আপনার শুধু এইটাই দরকার। আপনি আবার কল্পনা করেন এই ব্যক্তি যদি এমপি হয়, তার কাছে আপনি কি আশা করতে পারেন? আমি সরি, এটা আমি বলতে বাধ্য হলাম। আমরা বলছি family card may be a supplementary but supplemental. This is not our issue. Our issue is good governance. Our issue is corruption is a problem. Good governance বা আইনের শাসন এবং করাপশন, এই দুর্নীতির এর বাইরে আমাদের কোনো ইস্যু থাকা উচিত না। না, কার্ড যদি দেওয়া হয়, এটার তো একটা মেকানিজম আছে, চাইলে তো দিতে পারবে না, এটা ভালো জিনিস। এটা একটা সোশ্যাল সার্ভিসের একটা পার্ট অফ দ্য সোশ্যাল আপনার মোবিলিটি বা আপনার মানে আমি যদি বলি সোশ্যাল সার্ভিস, এটা 10 নম্বর 12 নম্বরে আসা দরকার। এই মোটে আইনের শাসন এবং দুর্নীতি আপনি দূর করতে পারবেন কিনা, দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করতে, দিস ইজ আওয়ার ইম্পর্টেন্ট মানে মূল ইস্যু। তারা বলছেন না। উনি কিভাবে এটা বলতে পারেন? এখন উনাকে আমি কিভাবে বলতে পারি যে একজন মানুষ মানে আপনি উনাকে ভোট দেন? না, আমি তো বলতে পারি না। উনি যদি বিশ্বাস করেন একটা কার্ড তার সমস্যার সমাধান করবে, যে বসে বসে 2000 টাকা 3000 টাকা দেখাবে, এটাই একটা রাষ্ট্রের বর্তমান বাংলাদেশের সমস্যা, আর উনি দেখেন না, তাহলে ওই ব্যক্তি সমাধান কোন জায়গাতে আনবে, যে মেইন জায়গাতে আমাদের সমাধান আছে। তো আমি মনে করি যে আপনারা সচেতন থাকবেন, যে বিশ্বাস করেন আইনের শাসনে এবং দুর্নীতি
গুড গভর্নেন্স এবং দুর্নীতি, এই দুইটা জিনিসের অনুপস্থিতি নাম্বার ওয়ান প্রবলেম ফর বাংলাদেশ। দ্যার ইজ নো আদার প্রবলেম। আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং আমি এটা দেখা এর বাইরে যদি আপনি কোনো কিছু বলেন আমি আপনাকে বুঝ দিতে পারতেছি না। আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ। আমি এটার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাকে বুঝ দিতে পারবো না। আর এখানে যারা ইউটিউবের ভিডিও টিডিও নেন মানে কাটকুট করে, এখানে একটা যে বলে রাখি, আজকে একটা ভিডিও দেখেছি আমি, হেডলাইন দিয়েছেন, মানে আপনি থাম্বনেল বানিয়েছেন, কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এখানে আমার ভিডিওতে তারেক রহমান সাহেবকে নিয়ে যে থাম্বনেলটা দিয়েছেন, রাইট, আনএক্সেপ্টেবল, ডু নট ডু দ্যাট। এটা আমি আবার বলছি, এটা এই ধরনের কোনো কথাই নাই এখানে, কিন্তু আপনি যেভাবে দিয়েছেন এটা কিন্তু আমি খুবই পছন্দ করলাম। আমি কপিরাইট করব, আপনি কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন, আপনারা অনেক জায়গাতে নিবেন, কিন্তু যদি উল্টাপাল্টা হেডলাইন বা টপিক বা হেডিংস দেন এবং আপনারা যদি বুলেট মানে পয়েন্টসগুলো দেন অথবা থাম্বনেল দেন, এটা কিন্তু মানে আমি কিন্তু কপিরাইট করবো। এটা আমি আপনাকে বলে রাখলাম, যারা আছেন যা বলেছি তাই করবেন। এখানে সেনাবাহিনীকে নিয়ে আসছেন আমার ভিডিওতে, আমাকে দুজন পাঠিয়েছে, এটা ইজ আনএক্সেপ্টেবল, কমপ্লিটলি ডিসকাস্টিং, রাইট, এটা করা যাবে না। বাই দ্য ওয়ে, এখন বলি সেটা হচ্ছে যে আগামী 3 দিন নির্বাচনের আগে ভারত চেষ্টা করবে নির্বাচন বানচাল করতে। এবং একটা জিনিস আমি বলেছিলাম যে জামায়াত ইসলামীকে, অনেকে বলেছেন জামাতের সাথে ভারতের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি বারবার বলছি, আবার বলছি, জামায়াতকে জীবনে ভারত মেনে নেবে না। যদি ভারত মেনে নেয়, আমি আমার লাইভে বারবার বলছি আপনাদেরকে, সূর্য এই দেখেন পূর্ব দিকে উদিত হয়, এই যে পশ্চিমে যাচ্ছে কিন্তু এখন, রাইট, মানে সানসেটের সময় হচ্ছে, এটা বিশ্বাস করবেন যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে। The sun rises in the west, not in the east. But do not believe that India wants Jamaat Islami in the power. Why? Because তাদের the politics and project regarding Bangladesh, it cannot be worked with Jamaat Islami. It cannot, they can't do that. Because তাদের হচ্ছে আধিপত্য বিস্তার করা। এই আধিপত্যকে জামাত মেনে নেবে? জামাত কি বলবে না ঠিক আছে এই কাজটা আপনারা করতে পারবেন, আমরা আপনার সাথে আসি? They cannot do that. সুতরাং জামাতকে ভারত মেনে নেবে না। এখন প্রশ্ন হলো যে আমাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে যদি তারা চায়, এখন তারা বলছেন বিএনপিকে নাকি তারা বলেছিলেন মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবেন না। দেখেন এখন কোন পয়েন্টগুলো আসছে, এই সব ভয়ঙ্কর অ্যালার্মিং লেডিস এন্ড জেন্টলম্যান। তারা বলছেন যে বিএনপিকে তারা বলছিলেন আপনারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবেন না। দেখেন এখন এসে বলছেন জামাত ক্ষমতা চলে যাচ্ছে, আপনারা কেন আওয়ামী লীগ ছাড়া যে গেছিলেন, এটা কি হলো? দেখেন কি ধরনের বিষ ঢুকিয়ে দিচ্ছে তাদের মাথার ভিতরে, মানে বিএনপি যারা আছেন তাদের ভিতরে। আমি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বি সেন্সিবল, বি আই মিন কনসিডারেট অ্যান্ড বি স্মার্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল বিপদ ডেকে আনবে, কিন্তু এই বিষ দিচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে তারা এখানে আওয়ামী লীগকে নিয়ে আসে নির্বাচন, এই সুযোগে তারা, কারণ নির্বাচন যদি সঠিকভাবে সম্পন্ন হয়, শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসা আর 5 বছর পিছাবে, এর ভিতরে কেউ মানবে না এগুলো। বিশেষ করে বিএনপি যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ এখন আর এভাবে আসতে পারবে না, কেননা জামায়াতকে বিরোধী দল হিসেবে ব্যবহার করতে পারবে না আওয়ামী লীগ। এই গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে গভর্নমেন্টকে ফেলে দিয়ে তারা একসাথে আন্দোলন, কিন্তু বিএনপি যদি বিরোধী দল জ্বালায়, সেখানেই আমার সমস্যা। আমি তারেক রহমান সাহেবকে নিয়ে আমার সমস্যা নাই, আমার সমস্যা হলো 2-1 মানুষ আছেন তারা ডেফিনেটলি কম্প্রোমাইজ উইথ ইন্ডিয়ান অথরিটি, আমি এটা নির্দ্বিধায় বলে দিতে পারি। সো আমরা মনে করি জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের মানে অস্তিত্বের সাথে জড়িত, তারা এই কাজগুলো করবেন না। আর ভারত এই সুযোগে মাস্টার প্ল্যান করে বসে আছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা প্রবাসীরা এখানে আছি, আমরা প্রবাসীরা প্রতিদিন দেখতেছি আপনারা কি করেন। মনে রাখবেন প্রবাসীরাই এই দেশটা টিকিয়ে রেখেছে, প্রবাসীরা ছাড়া, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অস্তিত্বই নাই। এরপর হচ্ছে মানে পশ্চিমা বিশ্ব বা আমেরিকা, তারা কি চায়? তারা একটা স্টেবল চায়, এবং এই দুই দলের ভিতরে ক্ষমতা ভাগাভাগি এই মুহূর্তে তারা চাচ্ছে। এখন আপনি বলবেন যে ওয়াশিংটন পোস্ট কি বলেছে না বলেছে, ইয়েস দিস ইজ অ্যান ইন্ডিকেশন, বাট ইট ডাজন্ট মিন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা চায় জামাতি ক্ষমতা যেতে হবে, আর কেউ যেতে পারবে না। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি করাপশন ইজ এ বিগ ডিল, এবং এটা তারা মনে করেন। আর বিশেষ করে ডক্টর ইউনূস সব জায়গায় খানমন্ত্রী দিয়ে রেখেছেন পশ্চিমাদের, এখন তারা মনে করে যে যারা দুর্নীতি রোধ করতে পারবে তাদের ক্ষমতায় আসা উচিত। এটা পশ্চিমাদের মোটামুটি একটা আনঅফিশিয়াল কনসেপ্ট, এটা ডক্টর ইউনূস সবার সাথে আলোচনা করে উনি তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন। তো এটা নাথিং রং উইথ ইট ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান, ডেফিনেটলি ইটস এ গুড থিং। সো আমি মনে করি এই জায়গাতে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং ভিজিল্যান্ট থাকতে হবে আগামীতে। মাসুম ভাই, হোয়াট এভার কামস টু পাওয়ার, লেট ইউনূস শুড বি দ্য প্রেসিডেন্ট। ওয়েল, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আমি বিশ্বাস করি যে মানে এই গভর্নমেন্টে কয়েকজন মানুষ ক্ষমতা থাকবেন আগামীতে, মানে রাষ্ট্র ক্ষমতায় সরকারে থাকবেন, এটা আমি নিশ্চয়। এর মধ্যে জামাত গেলে যেটা আমি শুনেছি, তারা ডক্টর ইউনূসকে রাখবেন কোনো না কোনোভাবে, কেননা আন্তর্জাতিক এই যে ভলাটাইল পৃথিবী, ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। গাড়ি ওই জায়গাতে, রাইট, এখন ধরেন অন্ধকার মানে চলে আসতেছে, এর ভিতরে পানি না খেলে সমস্যা নাই, বাট ভেরি ভেরি কোল্ড, ট্রাস্ট মি, লেট মি টেল ইউ হোয়াট ইজ দ্য ওয়ে। এখন -3, -3 আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এবং চতুর্দিকে স্নো, এই সময় আমি এখানে দাঁড়িয়ে আছি। ওকে, সো মূল জায়গাতে এটাই বলছি যে কি বলছেন আপনি? আচ্ছা, are you okay? Yeah, I'm okay. What are you doing? I was gonna go for a run, but Where, here? I didn't think it was this bad. Man, there is no room for it. সুপ্রিয় দর্শক, দেখলেন সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো দর্শক, এই ভিডিওটি দেখে কী জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।